নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখক সপ্তর্ষি ঘোষের কলমে একটি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী চৌধুরী হত্যা মামলা। গল্পটি সম্পূর্ণ শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে গল্পটি শুনছেন এবং আজকের গল্পটি আপনার কেমন লেগেছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী লেখক সপ্তর্ষি ঘোষের কলমে চৌধুরী হত্যা মামলা। দ্বিতীয় মহাযুদ্ধের পর এই সময়টাই যেন সারা দেশে একরকম অনিশ্চয়তার কালো অন্ধকার নেমে এসেছে। স্বাধীনতা আসন্ন জেনেও সম্মুখ সমরে প্রাণ হারাবার একটা ভয়ঙ্কর তাড়নায় সারাদিন বেঁচে বর্তে বেড়াচ্ছি। স্বাধীনতা উপভোগের সৌভাগ্য কি আদৌ হবে আমাদের? নিজেদের বাড়িটাও নিরাপদ আশ্রয় বলে মনে হচ্ছে না। এদেশের মানুষের জীবন মরণ কিছুরই তেমন মূল্য আর নেই। উপরন্তু সকালে কাগজটা চোখের সামনে খুলে ধরতেই মন ভারী হয়ে আসে। একের পর এক রাষ্ট্রীয় হিংসার দুর্ঘটনায় খবরের কাগজটা ভরে আছে। চারিদিকে শরতের স্নিগ্ধতার থেকেও মানুষের পৈশাচিক রূপের বর্বরতা বেশি প্রকট হয়ে উঠেছে। চারিদিকে মৃত্যুর হাহাকারে জর্জরিত হয়ে আছে মানুষজন। সাথে বেড়েছে নানান রকম উটকো অপরাধ। যে ধরনের অপরাধের কথা মানুষ ভাবতেও পারে না, সেসব এখন অনায়াসে অলিতে গলিতে ঘটে চলেছে প্রতিনিয়ত। বিলেতি সৈন্য সামন্তরা এসে কি সব উদ্ভট চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়ে গেছে জাতিটার মাথায়। সাথে সমানতালে বেড়ে চলেছে সাম্প্রদায়িকতার একটা বিশৃঙ্খলা। অমুক জাতি তমুক জাতিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, আবার ও জাতি উল্টে অন্যকে করছে। এই তো আজকের খবরের কাগজে বেরিয়েছে খবরটা। একজন বাঙালিকে বিহারে আস্ত আগুনে জ্বালিয়ে খুন করা হয়েছে শুধুমাত্র সাম্প্রদায়িকতার দাঙ্গাকে উজিয়ে রাখবার জন্যে। পাল্টা উত্তরে বেশ কয়েকটা ভিন জাতির অফিস ঘর ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে কলকাতায়। বিপ্লবীরা শুধুমাত্র দেশটাকে এক করবে বলে কত অনায়াসে ফাঁসির মঞ্চে প্রাণ দিল, আর এরা সে দেশকে জাতি ধর্ম বর্ণ অথবা কখনো সংস্কৃতি দিয়ে ভেঙে টুকরো করতে মরিয়া হয়ে উঠেছে। কাগজটা সকালবেলা পড়তেই কেমন যেন মনটা ভারী হয়ে এলো আমার। রুদ্র বারান্দার তক্তপোষে শুয়ে একটা বই পড়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে। আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে সে। ইদানিং রুদ্র একরকম একা একা বইয়ের মধ্যে মুখ গুঁজে থেকে দিন কাটাচ্ছে। হাতে কাজকর্ম বিশেষ নেই। অবশ্য এই সময় যেখানে সাধারণ মানুষেরই দিনে দুপুরে জীবন আর মৃত্যুর কোনো ফারাক নেই, সেখানে আর আলাদা করে রহস্য উন্মোচন করে খুনি ধরতে কে যাচ্ছে? রাস্তাঘাটে কখন যে গায়ে বারুদ পড়ে ঝলসে যাবে, শরীর অথবা বুক বিধিয়ে দেবে বুলেট, কে জানে। বিকেলের পর বাড়ি থেকে বেরোনোর অভ্যাসটা আমরা ছেড়েছি বহু কাল আগে। এখন সকালের দিকে বেরোতেও ভয় হয়। শুধু তো ঔপনিবেশিক শক্তি নয়, পাড়ার গুন্ডা বদমাইশরাও যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে ভেলকি শুরু করেছে। উন্নতি তাদেরও হয়েছে বটে, ছোড়া ডান্ডা ছেড়ে ওরাও রাইফেল রিভলভারে এসেছে। অবশ্য হবে নাই বা কেন? দেশের এই অভাব অনটন ঠেকাতে ওদেরও তো পেট চালাতে হবে। বিদেশি সৈন্যরা বহুল পরিমাণ অস্ত্রশস্ত্র এদেশে ফেলে দিয়ে পালিয়েছে। সেই নিয়ে চলছে এক নতুন কালো বাজারি ব্যবসা। ভদ্রলোকের ভালো ছেলেরাও পেটের দায় এসব ব্যবসায় নেমে পড়েছে। ওদিকে ইন্সপেক্টর সুখবিন্দর সিং বাংলা থেকে বদলি হয়ে গেছেন বেশ কয়েকদিন হলো। তিনি থাকতে অবশ্য এরকম অবসর দিনে তার বাড়িতে চা নোনতার হুঁকোর আড্ডাটা মন্দ জমত না। বেশ সময় কেটে যেত, সাথে দারুণ দারুণ সব রহস্যের গল্পও পেতুম। তবে সেসব এখন অতীত। তিনিও বিহারে বেশ ভালোই পদোন্নতির আনন্দে মেতে আছেন, আর আমরা মাটি কামড়ে পৌঁছে মরছি এই বঙ্গদেশে। ওপাশে যে রুদ্রর সাথে দুটো কথা বলবো তার জো নেই।
উনি মুখ গুঁজে সংস্কৃত উপন্যাস পড়ে যাচ্ছেন সকাল থেকে। আমি দু একটা কথা ছুঁড়ে দিলে চুপ করেছিল, কোনো উত্তর দেয়নি। হরিরাম সকালের জলখাবার বানিয়ে আমাদের টেবিলে খেতে ডাকলে এতক্ষণে খাবার টেবিলে বসে রুদ্র মৌনতা ভঙ্গ করে বলল, কি হে বিসিক, সকাল থেকে কেমন চুপ মেরে আছো? কথাখানা কানে আসতেই আমার বেজায় রাগ হলো। আমি বললাম, তো তোমার কি শকুন্তলা ছেড়ে আমার সাথে আড্ডা মারার সময় আছে? রুদ্র হেসে বলল, যা বলেছ বৃষ্টি, এই নারী চরিত্র যে ঠিক কতটা বিচিত্র তাই আর কি একটু পড়ছিলাম। জ্ঞানীগুণীরা খুব ভুল কিছু বলেননি। এমন তার রসবোধ যে একবার শুরু করলে বই ছাড়তে ইচ্ছে করে না। রুদ্রর হঠাৎ নারী চরিত্রে এমন কৌতূহল কেন এলো এই ভেবে তাকে ঠোকা দিয়ে বললাম, তা হঠাৎ করে নারী চরিত্রের বৈচিত্র্যের স্বাদ আস্বাদনের কারণ জানতে পারি? একই দেশে যুদ্ধবিদ্রোহ তুঙ্গে, তার মধ্যে তুমি আবার। কথা শেষ হবার আগেই সে হা হা করে হেসে উঠল আর বলল, তুমি কি ভেবেছ ন্যাড়া একবার বেলতলা দিয়ে গিয়ে যা ঠকেছে সে একই ভুল আবার করবে? বেশ, তুমি বলো, তোমার সেই মৌমিতার কি খবর? হে, বলেছিল তো ভারী মিষ্টি গান গায় মেয়েটি। আমি খানিকটা কথা এড়িয়ে যাবার জন্য বললাম, আচ্ছা, কালকে কাগজে যে বিজ্ঞাপনটা দেখছিলে, ওই মোটা অঙ্কের টাকা জমা রেখে সুদ বাবদ মাসে 50 টাকা করে ব্যাংক আমাদের দেবে, ওটার খোঁজ খবর নিয়েছো কিছু? রুদ্র হাসতে হাসতে বলল, তা খবর নিতে হবে বই কি, বাড়িতে একখানা নতুন লোক এলে খরচ তো বাড়বেই। আর তাছাড়াও এ সময় বড় বড় ব্যাংকিং কোম্পানিগুলো ভারী লোকসানে ভুগছে। আজকে টাকা জমা নিয়ে কালকে যে ভিন দেশে ফেরার হয়ে যাবে না, তার কোনো ঠিক আছে? আমি খানিকটা লজ্জা পেয়ে বললাম, এই দেখো রুদ্র, এসব বললে কিন্তু চলবে না। টাকার কথা বললে বলতে হয়, এমনি আমাদের পকেট ঘরের মাঠ হয়ে গেছে। এবার বোধ হয় আমাদেরও বেআইনি অস্ত্র পাচারের ব্যবসায় নেমে পড়া উচিত। পেট তো চালাতে হবে নাকি? আমার কথা শেষ হবার আগেই দরজায় টোকা পড়ল। আমি বললাম, দাঁড়াও, আমি দেখছি। তারপর উঠে গিয়ে দরজা খুলতেই দেখি একজন ভদ্রমহিলা দরজায় দাঁড়িয়ে। তার চেহারা এই এলাকায় এর আগে দর্শন হয়েছে বলে তো মনে হলো না। গৌরবর্ণ, লম্বা লম্বা চোখ ও টিকালো নাক, একেবারে যাকে বলে অপরূপা সুন্দরী। মাথায় কালো কেশ রাশি, এলো খোপা। এই লাস্যময় নারী চরিত্রটির আমাদের বাড়িতে কি কাজ সে বিষয়ে একটু কৌতূহল হলো। তবে আমি কিছু জিজ্ঞাসা করবার আগেই ভদ্রমহিলা আমার সামনে নমস্কার করে বললেন, রুদ্রপ্রিয় বাবু বাড়ি আছেন? আমি ধার বেঁকিয়ে সম্মতি জানিয়ে দরজার আরেক পাল্লা বড় করে খুলে তাকে ভেতরে প্রবেশ করার অনুরোধ করলাম। ভদ্রমহিলা মাথা নিচু করে বসবার ঘরের দিকে এগোলেন। রুদ্র সকালের খাবার পর বসার ঘরে আরাম কেদারায় গা এলিয়ে বসেছিল। এই অজানা মহিলাকে ঘরের ভেতর আসতে দেখে সে নড়ে চড়ে সোজা হয়ে বসল। আমি ঘরে ঢুকে একটি চেয়ার তাকে এগিয়ে দিয়ে নিজে তক্তপোষে বসলাম। ভদ্রমহিলা চেয়ার টেনে বসলেন। তিনি একবার আমার দিকে তাকিয়ে রুদ্রকে নমস্কার করে কথা শুরু করলেন। নমস্কার, আমি যামিনী চৌধুরী। 19 নম্বর রোডের চৌমাথায় যে বড় শাড়ির দোকানটা দেখছেন, আমি তার অংশীদার, আংশিক অংশের মালকিন বলতে পারেন। ওপরের দুটো তলা আমাদের বাড়ি আর নিচের তলায় দোকান আমাদের। আপনার কাছে আমি আজকে একটা বিশেষ কারণে এসেছি। আপনি ঘটনাটা শুনেছেন কিনা জানি না, পরশু রাত্রে আমার স্বামী অর্থাৎ দেবকুমার চৌধুরী মারা যান। বলতে পারেন তাকে কেউ খুন করেছে। গতকাল থেকেই পুলিশ সারা বাড়ি তদন্ত করছে। একাধিকবার প্রশ্নও করেছেন ওনারা বাড়ির সকলকে। তবে পুলিশ আমাকে এই খুনের দায়ে সন্দেহ করছে, যদিও তাদের কাছে আমার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নেই। থাকলে আর আমাকে বাইরে রাখতো না। তবে ওরা উঠে পড়ে লেগেছে আমার পেছনে। তাই আর ঠিক কতক্ষণ আমি বাইরে আছি এভাবে ঘোরাফেরা করতে পারবো জানি না।
তাই আমি নিজেই আপনাকে অ্যাপয়েন্ট করতে এসেছি। এই বলে ভদ্রমহিলা একটা ব্রাউন কাগজের খাম তার ব্যাগ থেকে বের করে এগিয়ে দিলেন রুদ্রপ্রিয়র দিকে আর বললেন, পুলিশ নিজের ঘাড় থেকে দায়িত্ব নামানোর জন্য আমাকে দোষী প্রমাণ করতে চাইছে। ওরা আসল সত্যি জানার বিষয়ে অনাগ্রহী, কোনো রকমে আমার মুখ থেকে কনফিউশন বের করার চেষ্টা করছে। জানি না এরপর আমি আপনার পারিশ্রমিক দিতে পারবো কিনা, তাই অগ্রিম বাবদ 1000 টাকা দিয়ে গেলাম। নমস্কার। এই বলে ভদ্রমহিলা চেয়ার ছেড়ে উঠে গেলেন। রুদ্র মৌনতা ভঙ্গ করে একটা প্রশ্ন করল, অপর অংশীদারটিকে? মহিলা দরজার দিক থেকে মুখ ফিরিয়ে রুদ্রর দিকে তাকিয়ে বলল, আমার স্বর্গীয় স্বামী দেবকুমার। এই বলেই তিনি দরজা দিয়ে বেরিয়ে গেলেন। দরজার বাইরে একটা সাদা রঙের গাড়ি তার জন্য অপেক্ষা করছিল। তিনি ঘরে ঢোকার সময় তো এই গাড়িটি লক্ষ্য করিনি। দরজা বন্ধ করে ঘরে ঢুকতেই দেখি রুদ্র ব্রাউন কাগজের খামটা ছিঁড়ে টাকাগুলো গুনছে। আমার বড্ড কৌতূহল হলো, একজন মহিলা এসে নিজে গোয়েন্দা লাগাচ্ছেন, আবার তাও নাকি নিজেকে বাঁচানোর জন্য। তবে রুদ্রর নীরস চোখ দুটো দেখে আমি আর বিশেষ কিছু বললাম না। সে নোটগুলো গুনে দেরাজে রেখে দিয়ে বলল, চলো বৃশ্চিক, বেরোতে হবে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? চৌধুরী বাড়ি? রুদ্র নিরাশ ভাবে উত্তর দিল, না না, আপাতত থানায় যাবো একবার। তুমি যাবে তো? আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। তারপর একখানা পাঞ্জাবি গায়ে গলিয়ে হাঁটা দিলাম তার সাথে। হাতে টানা রিকশায় চড়ে থানায় পৌঁছাতে মিনিট 10 বেশি সময় লাগলো না। থানায় ঢুকতেই লক্ষ্য করলাম ইন্সপেক্টর জিতেন্দ্র সান্যাল তার রেজিস্টারে কি যেন লেখালেখি করছেন। তিনি আমাদের দেখে কিঞ্চিত বিরক্ত হলেও প্রকাশ না করেই আমাদের আপ্যায়ন করে বললেন, আরে রুদ্রপ্রিয় বাবু দেখছি, আসুন আসুন। তা হঠাৎ আমাদের ডেরায়? বসুন বসুন। আমরা আলগা হেসে ঘরে ঢুকলাম। থানায় বাকি দিনের মতোই কাজ চলছে। যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আলাদা করে যে সমস্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে তার 2টো গাড়ি থানার সামনে দাঁড়িয়ে। যে সমস্ত মানুষেরা যুদ্ধের কোপে মারা যাচ্ছে তাদের প্রথমে থানায় নিয়ে এসে রাখা হচ্ছে। পরিবারের কেউ খোঁজ খবর নিতে এলে তাদের মৃতদেহ দেওয়া হচ্ছে, আর তা না হলে গণসমাধি শেষ উপায়। এসব 7-5 ভাবতে ভাবতে আমরা ইন্সপেক্টরের ঘরের ছোট দরজা খুলে ভেতরে ঢুকলাম। সান্যালের সামনের 2টো চেয়ার টেনে বসলাম। ইন্সপেক্টর সান্যাল একজন কনস্টেবলকে ডেকে আমাদের জন্য 2 কাপ চায়ের ফরমাশ করলেন। রুদ্র শুরু করল, চৌধুরীর বাড়ির কেসটা আপনি দেখছেন তো? ইন্সপেক্টর সান্যাল বললেন, ও এই ব্যাপার, তা বলুন না, ওরা আপনাকে লেলিয়েছে বুঝি? তবে মশাই আপনি যাই বলুন, খুন তো ওই মহিলাই করেছে। রুদ্র আমার দিকে একবার তাকিয়ে বলল, বাহ, তাহলে তো হিসেব মিটেই গেল। তা ওনাকে অ্যারেস্ট করছেন না কেন? ইন্সপেক্টর সান্যাল ভালোই বুঝতে পারলেন যে তার কাছে উপযুক্ত প্রমাণ যে নেই তা রুদ্র খুব ভালো করে জেনে তাকে তাতানোর প্রয়াস করছে। তিনি বললেন, হ্যাঁ, ধরে তো নেবই, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না রুদ্রপ্রিয় বাবু। পুলিশ তদন্ত চালাচ্ছে, খুব তাড়াতাড়ি ওই মহিলার গল্প শেষ করব আমরা। কিভাবে হলো খুনটা? গম্ভীর গলায় প্রশ্ন করল রুদ্র। আমি তাকিয়ে দেখলাম তার মুখে হাসি নেই, কপালে ভাঁজ। ও, আপনার মক্কেল বুঝি আপনাকে তা বলেনি? যাই হোক, স্ট্যাব করেছে, পিঠের দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে খুনটা করা হয়েছে। শরীরে আর কোনো ক্ষত? না, আর বিশেষ কোনো ক্ষত নেই। তবে হ্যাঁ, গলায় একটা দাগ ছিল, খুব পুরু নয়, তবে ময়না তদন্তে সবটাই ধরা পড়েছে। কোন অস্ত্র দিয়ে করেছে খুনটা? মানে ক্ষত দেখে কোনো অনুমান? না, সেটা বোঝা যায়নি, তবে ক্ষত গভীর। যে অস্ত্র চালিয়েছে সে পটু হাতের লোক, ব্যাস এইটুকুই। রুদ্র মাথা নেড়ে বলল, বুঝলাম। আচ্ছা, ঘর থেকে কি কি জিনিস উদ্ধার করেছেন?
ইন্সপেক্টর সান্যাল সম্মতির সুরে বললেন, এই তো, এই ঘরে আসুন। সন্দেহজনক বিশেষ কিছুই ছিল না ওনার সাথে। পাঞ্জাবের পকেটে আর আশেপাশে যে কটা জিনিস পেয়েছি সেগুলোই তুলেছি। আমরা ইন্সপেক্টরের সাথে থানায় পাশের ঘরে গেলাম। একটা কাঠের টেবিলের উপরে নামানো গুটি কয়েক জিনিস, তার মধ্যে ছিল একখানা লাইটার আর সিগারেটের কৌটো। রুদ্র কৌটোর মুখ খুলে দেখল তার মধ্যে থেকে বেশ কয়েকটা খাওয়া হয়েছে, তাছাড়া একটা দম দেওয়া হাত ঘড়ি, তবে তার ওপরের কাজটা ভেঙে নিচের ডায়ালেও ক্ষত চিহ্ন। মিনিটের কাঁটাটা ভেঙে 6টার দাগের কাছে পড়ে আছে, ঠিক যেন ধাক্কা লেগে ভেঙে গেছে অথবা কোনো ধারালো কিছু দিকে সজোরে কেউ ধাক্কা দিয়েছে। রুদ্র পকেট থেকে রুমালটা বের করে ঘড়িটা হাতে তুলে নিয়ে জানালার সামনে দাঁড়িয়ে সূর্যের আলোয় পর্যবেক্ষণ করল, তারপর আবার আগের জায়গায় নামিয়ে রাখল। এছাড়াও টেবিলে রাখা ছিল একটা ইনহেলার, তার দিকে আমাদের দুজনেরই চোখ গেল। রুদ্র আবার একইভাবে ইনহেলারটা হাতে নিয়ে পর্যবেক্ষণ করল। ক্যাপ খুলে ভেতরের ক্যাপসুলটাকেও বারে বারে দেখল, তারপর সস্থানে সেটিকে রেখে দিয়ে বিড়বিড় করল, হাঁপানির রোগ, অথচ স্মোক করতেন। বাহ। ইন্সপেক্টর টেবিল থেকে তার সার্ভিস ক্যাপটা নিয়ে মাথায় পড়ে বললেন, আপনাদের আশা করি সব দেখা হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে। আমরা ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। সান্যাল পুলিশের জিপে চড়ে বেরিয়ে গেল থানা থেকে, সাথে একটা অ্যাম্বুলেন্সও ছুটল। বুঝলাম আবার কোনো লড়াই হয়েছে। আমি রুদ্রকে প্রশ্ন করলাম, আচ্ছা, এই ভদ্রলোক যে শ্বাসকষ্টে ভুগতেন সে কথা তো যামিনী দেবী সেদিন বললেন না, তার উপর পাঞ্জাবির এক পকেটে ইনহেলার, আবার পাশে সিগারেটের কৌটো, ব্যাপারটা অদ্ভুত না? রুদ্র আনমনা হয়ে উত্তর দিল, তারপর বড় রাস্তায় এসে একটা রিক্সা দাঁড় করিয়ে বলল, 19 নম্বর লেন, থানা থেকে 19 নম্বরের দূরত্ব বিশেষ নয়। হাতের আনা রিক্সা ওই মাত্র 10 মিনিটের ব্যাপার, কিন্তু সাথে সাথে রিক্সা পাওয়াটা আজকাল বড় ভাগ্যের ব্যাপার। ওই কি, এই বাজারে পেটের দায় না পড়লে কেউ ঘর ছেড়ে বেরোতে চায় না। আমরা পৌঁছে গেলাম 19 নম্বর লেনে। ঠিক চৌমাথার মোড়ের কোনায় একটা বড় ঝাঁ চকচকে দোকান। বাড়িটা 3 তলা, নিচের তলায় সুবিশাল চৌধুরী সিল্ক হাউস, আর ওপরের 2 তলা মালিকের বাড়ি। সামনেই বড় রাস্তা, আর ডান পাশে একটা সরু গলি চলে গেছে। খুব বেশি প্রশস্ত নয়, গলির পাশের দেওয়াল থেকে 3-4 ফুট ছেড়ে বাড়ি। সামনে থেকে এর বেশি আর কিছুই স্পষ্ট হলো না। রুদ্র আমায় বলল, চলো বৃশ্চিক, একখানা শাড়ি তোমার মৌমিতার জন্য দেখে আসে, দেখবে তোমার উপর কতটা প্রসন্ন হয় সে। আমি একবার বোকার মতো ফ্যাল ফ্যাল করে রুদ্রর দিকে তাকিয়ে বললাম, এই রুদ্র, তুমি এখন শাড়ি কিনবে নাকি? মানে কেমন একটা ব্যাপার হবে না? মেয়েটা সবেমাত্র এসেছে। পুজো তো চলেই গেল প্রায়, তাও এরকম কিপটেমি করলে কিন্তু সে আর জীবন সঙ্গিনী হবে না ভাই। আর শাড়ি আমি কিনবো না, কিনবে তুমি। চুপচাপ পকেট থেকে মালকড়ি খসাও তো দেখি। আমি শাড়ি নিয়ে খুব একটা বেশি বুঝি না, নিজে দেখো তোমার প্রিয় মৌমিতাকে কোন শাড়িতে মানাবে। আমি একটা লজ্জিত মুখভঙ্গি করে অন্তরের মিঠে আনন্দটা আড়াল করলাম। দুজনেই রাস্তা পার হলাম। দারোয়ান আমাদের দেখে কাঁচের দরজা খুলে সুপ্রভাত জানালো। আমরা ভেতরে ঢুকলাম। চারিপাশে কর্মচারীরা খরিদ্দারদের শাড়ি দেখাচ্ছেন। সকাল সকাল বেশ ভিড় জমেছে দোকানে। যত যাই হোক না কেন, বাঙালি তার শ্রেষ্ঠ উৎসবকে উপেক্ষা করতে পারে না কোনো উপায়েই। মানুষের এই অনিশ্চয়তার মধ্যে আনন্দ খোঁজার গুণটাই বোধ হয় জাতিটাকে আলাদা করেছে। এই উৎসব আদতে সব মিটিয়ে দিতে পারে। দোকানে কোনো কোনো মহিলা খরিদ্দার শাড়ির পাট খুলে কাঁধে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ বা আবার পছন্দসই শাড়ি না পাওয়ায় বেজার মুখে কর্মচারীদের আরও শাড়ি দেখাতে বলছেন। দোকানটা দৈর্ঘ্য প্রস্থে বেশ বড়,
সাথে অত্যন্ত সুন্দরভাবে সাজানো। হলদে আলোয় যেন একেবারে ঝকঝক করছে চারিদিক। আমরা দুজনেই সেসব হাঁ করে দেখছিলাম। হঠাৎ পেছন থেকে মেয়েলি গলা ভেসে এলো, আরে রুদ্রপ্রিয় বাবু, বৃশ্চিক বাবু। আমরা পেছন ঘুরতেই দেখি যামিনী দেবী। আমি বললাম, আপনি আমাকে চেনেন? ভদ্রমহিলা হেসে বললেন, আপনার মতো লেখককে না চিনলে বোধহয় নিজেকে বাঙালি বলে পরিচয় দেওয়াটা মানায় না। সর্বনাশ করেছে। মহিলাদের থেকে কমপ্লিমেন্ট পাওয়াটা অবশ্যই মারাত্মক সৌভাগ্যের, কিন্তু এইরকম কমেন্ট আজ অবধি মহিলা পুরুষ কেউই করেননি। আমি লজ্জা পেয়ে একবার রুদ্রর দিকে তাকিয়ে হাসলাম। সেও হেসে বলল, আসলে আমরা একটা দরকারই এদিকে এসেছিলাম। একজন শুভানুধ্যায়ীকে পুজো উপলক্ষে শাড়ি উপহার দেব, কিন্তু তিনি আবার বৃশ্চিকের বেশ ঘনিষ্ঠ। বুঝতেই পারছেন, এখন যে লেখক বাঙালিয়ানাকে প্রতিনিধিত্ব করছে তার দেওয়া উপহার কতটা ভ্যালুয়েবল। ও, তা বেশ তো, আসুন আসুন, আমাদের দোকানের দক্ষিণী সিল্কটা একবার দেখতে পারেন। বৃশ্চিক বাবুর প্রিয়জনের নিশ্চয়ই পছন্দ হবে। রুদ্র আরেকবার হেসে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমাদের না না, বাজেট নিয়ে আপনারা কিছু ভাববেন না, ডিসকাউন্ট হয়ে যাবে। আপনারা এসেছেন, এদিকটা আসুন, আর ব্লাউজ লাগলে ওকে বলবেন, ভালো কালেকশন দেখিয়ে দেবে আপনাদের। এই বলে মহিলা একটা কাউন্টারের সামনে আমাদের নিয়ে গিয়ে কর্মচারীকে বলে দিলেন, ভালো সিল্কের কালেকশনগুলো দেখাবে এনাদের। এই বলে তিনি অন্যদিকে চলে গেলেন। তিনি সারা দোকানে তদারকি করছেন, সমস্ত খরিদ্দারদের তাদের দোকানের গুণগান শোনাচ্ছেন। তা আমি সেসব না লক্ষ্য করে একটা ময়ূরী নীল রঙের শাড়ি পছন্দ করে রুদ্রকে দেখালাম। সে অবশ্য ততক্ষণ সারা দোকান উঁকি মেরে দেখছিল, আবার কখনো বাঁকা চোখে যামিনী দেবীকে দেখছিল। সত্যি বলতে দোকানের শাড়িগুলো খুব সুন্দর। রুদ্রর আমার পছন্দ করা শাড়িটা বেশ পছন্দ হলো। মৃদু হেসে আমার পিঠ চাপড়ে দিল। মনে হলো যেন অর্জুনের লক্ষ্য ভেদে দ্রোণাচার্য খুশি হয়ে বাহবা দিচ্ছেন। বিলিং কাউন্টারে যামিনী দেবী আগেই বলে রেখেছিলেন, তাই আমরা প্রায় 50 টাকা ছাড় পেলাম শাড়িখানায়। আমাকে বিলিং কাউন্টারে দাঁড় করিয়ে রুদ্র মৃদু কণ্ঠে অন্য একজন কর্মচারীকে জিজ্ঞেস করল, ম্যাডাম বেরিয়ে গেছেন? কর্মচারীটি কাজের মধ্যেই মাথা না তুলে জবাব দিল, উনি বাড়ি গেলেন এক্ষুনি। রুদ্র আবারও মৃদু কণ্ঠে প্রশ্ন করল, স্যার চলে যাওয়ায় আপনাদের উপর খুব চাপ পড়ছে, তাই না? এতক্ষণ এই কর্মচারীটি শাড়ি পাট করে গুছিয়ে সেগুলো কাঁচের ভেতর সাজিয়ে রাখতে ব্যস্ত ছিলেন। এবার আমাদের দিকে তাকিয়ে বললেন, না, আসলে স্যার তো দোকানে অনেক দিনই আসেন না, ম্যাডামই পুরোটা দেখেন আর কি। কিন্তু আপনারা হঠাৎ। রুদ্র তার কথা শেষ হবার আগেই বলল, না না, আসলে আপনাদের স্যার আমার পূর্ব পরিচিত। ঘটনাটা শুনে আজ বড্ড খারাপ লাগলো, তাই যাই হোক, বেশ চলি, ভালো থাকবেন। নমস্কার করে সে দোকান থেকে বেরিয়ে এলো। আমারও ততক্ষণে হয়ে গেছে। দোকানের ডান পাশে সিঁড়ি উঠে গেছে, সিঁড়ির মুখে রেলিং। হয়তো সকালবেলা বলে দরজাটা খোলা ছিল। সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। ওপরে কাঠের দরজা বন্ধ করা। আমরা কলিং বেল বাজাতেই দরজা খুললেন একজন মধ্যবয়সী মহিলা। বেটেখাটো চেহারা, মাথায় কালো চুলের সাথে সাথে বেশ কয়েকটা সাদা চুল স্পষ্ট দেখা যায়। শাড়ি একটু উঁচু করে পরনে তার। দেখে চাকরানি গোছেরই মনে হলো। আমাদের দেখে বললেন, কারে সাই বাবু? আমি বললাম, যামিনী দেবী বাড়ি আছেন? আমরা ওনার সঙ্গে দেখা করতে এসেছি। উনি দরজা ছেড়ে দাঁড়ালেন। আমরা ভেতরে ঢুকলাম। সামনেই বড় বারান্দা। কাঠের ডাইনিং টেবিল থেকে শুরু করে বিদেশি ঘর সাজানোর দ্রব্যে পরিপূর্ণ সারা বারান্দা। তাদের প্রতিপত্তির নজির শুধুমাত্র বারান্দায় বসলেই বেশ বোঝা যায়।
যামিনী দেবী ততক্ষণে আমাদের গলার শব্দ শুনে বারান্দায় এসে আমাদের সোফায় বসতে অনুরোধ করলেন। আমরা বসলাম। মহিলার আচরণ দেখে মনে হলো তিনি যেন আমাদেরই অপেক্ষা করছিলেন। রুদ্রকে দেখে বললেন, সত্যিই কারো জন্য শাড়ি কিনতে এসেছিলেন, নাকি এইটাও তদন্তের একটা পার্ট? রুদ্র হেসে জবাব দিল, রথ দেখা আর কলা বেচা প্রবাদটা শুনেছেন? হঠাৎ গম্ভীর হয়ে পরের প্রশ্নটা রীতিমতো ছুঁড়ে দিল সে। ব্যবসায় দেবকুমার বাবুর ভাগটা তাহলে এরপর কে পাচ্ছে? মহিলা একটু স্তম্ভিত হয়ে গেলেন প্রশ্নটা শুনে। তারপর নিজেকে একটু সামলে নিয়ে জবাব দিলেন, তা আমি জানি না ও কাকে উইলের ওয়ারিশ করেছে। আমাকে কিছু বলে যায়নি ও। আপনি পুলিশে খবর নিতে পারেন। ওরা ওর আলমারি উদ্ধার করেছিল। যদি কিছু থেকে থাকে পুলিশের কাছেই পাবেন। উনি ঠিক কতদিন ধরে শ্বাসকষ্ট ভুগছেন? আমি ঠিক জানি না কতদিন, তবে আমাদের বিয়ের পর থেকেই দেখছি ওর এমন রোগ। একরকম বিছানাতেই থাকতো। মাঝে মাঝে রাত্রে খুব জোর হাঁপানি উঠত। তখন আদেও বাঁচিয়ে রাখা যাবে কিনা তারই ঠিক থাকতো না। ওনার চিকিৎসা কোন ডাক্তার করেছিলেন? ডাক্তার সামন্ত, আমাদের পারিবারিক চিকিৎসক। উনি ভালোই চিকিৎসা করেন, তবে অসুস্থতা বাড়লে উনি ঝুঁকি নিতেন না। তখন দক্ষিণ কলকাতার একজন বড় ডাক্তার আসতেন। বুঝলাম। খুনের রাত্রে আপনি ঠিক কোথায় ছিলেন? কোনো আওয়াজ টাওয়াজ পাননি? এত রাত্রে কোথায় আবার থাকবো? নিজের ঘরেই ছিলাম আর ঘুমোচ্ছিলাম। তাই কোনো রকম আওয়াজ শুনতে পাওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। রুদ্র নিজের মনেই বিড়বিড় করল, নিজের ঘরে। তারপর বলল, যদি ধরেই নিই যে উনি কোনো উইল করে যাননি বা তার সম্পত্তির উত্তরসূরি কাউকে নির্বাচন করে যাননি, তাহলে তো অর্ধাঙ্গিনী হিসেবে ব্যবসার সম্পত্তির সমস্ত ভাগিদার আপনি। বলতে পারেন। তবে আমি আমার ভাগটুকুতেই খুশি ছিলাম। আর তাছাড়াও ওর চিকিৎসার সমস্ত খরচা দোকানের ওর অংশ থেকেই যেত। আমি নিজে সেই টাকা তুলে এনে দিতাম। আর উইল যদি করেও থাকে তাহলে আমাকে তার ওয়ারিশ করার কোনো প্রশ্নই ওঠে না। আমার প্রতি এতটুকু ভালোবাসা। দেখুন, আমার মনে হয় আমি যা যা জানতাম তা আপনাদের জানিয়েছি। আমার আর কিছু বলার নেই। আপনারা প্লিজ এবার আসতে পারেন। আমাকে একটু একা ছেড়ে দিলে ভালো হয়। বিরক্ত হয়ে কথাগুলো বললেন যামিনী দেবী। রুদ্র টেবিলের ওপরে রাখা যামিনী দেবী আর দেবকুমারের ছবিটা হাতে নিয়ে নেড়ে চেড়ে বলল, শ্রীঘরেও আপনি একাই থাকবেন যামিনী দেবী? যামিনী দেবী কিছু বলতে যাবেন, এই সময় রান্নাঘর থেকে দুটো পেয়ালায় চা নিয়ে এলো সেই মহিলা। দরজা খুলতেই যাকে আমরা দেখেছিলাম। ভদ্রমহিলা ঘরে ঢুকতেই যামিনী দেবী তার দিকে লাল চোখ করে তাকালেন। বোধহয় আমাদের সামনে ওনার আসাটা যামিনী দেবীর পছন্দ হলো না। একরকম তিনি যেন চোখ দিয়ে গিলতে যাচ্ছিলেন। মহিলাটি আর চোখে একবার যামিনী দেবীর দিকে তাকিয়ে ভয়ে চোখ নামিয়ে নিলেন। আমরা চায়ের পেয়ালা দুটো হাতে ধরতেই যামিনী দেবী মালকিন মেজাজে সেই মহিলাকে প্রশ্ন করলেন, সকালের জলখাবারের বাসনগুলো ধুয়েছিস? মহিলাটি নত মস্তকে মিনমিন করে জবাব দিল, আগে না ম্যাডাম। এক্ষুনি সব বাসনগুলো ধুয়ে ফেলবি, তারপর তো ছুটি। রুদ্র প্রশ্ন করল, ইনি কতদিন আপনাদের বাড়িতে আছেন? অনেক দিন। আমার বিয়ের আগে থেকেই ওই বাড়িতে কাজ করে। কথাটা বলে যামিনী দেবী আমাদের নমস্কার করে উঠে ঘরে চলে গেলেন। রুদ্র তখনও মন দিয়ে সশব্দে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিল আর ঘুরে ঘুরে সারা বারান্দা পর্যবেক্ষণ করছিল। সে যে কিভাবে এত শান্ত রয়েছে জানি না। আমার তো এই মহিলাকে প্রথম দিন থেকেই ঘোরেল ঠেকছে। সেদিন কি মিষ্টতা আর বিনয়ের সাথে কেসটা দেখার আর্জি জানিয়ে গেলেন, আজকে আবার মেজাজে আগুন জ্বলছে। চা শেষ করে রুদ্র সোফা ছেড়ে উঠে বেরিয়ে গেল। আমিও বেরোলাম পিছন পিছন। পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে দ্রুত হাঁটতে শুরু করল। কোনো কথা নেই তার মুখে। দোকানটা ছেড়ে একটু এগিয়ে গিয়ে একটা ঝুপড়ি চায়ের দোকানে গিয়ে দাঁড়ালো।
আমি প্রশ্ন করলাম, গোটা বাড়িটা না দেখেই চলে এলে? অন্তত যামিনী দেবীর ঘরটা একবার দেখে এলে ভালো হতো না? রুদ্র জবাব দিল, না, তার থেকেও একটা দরকারি কাজ করতে হবে। এই জায়গাটায় বেশ ভিড়, উপরন্তু বাঁশের দরমা আর তাল পাতার আড়ালে কাউকে দেখতে পাওয়া অসম্ভব। তবে পাতার ফাঁকে চোখ রাখলে বাইরের ঝকঝকে রোদের আলোয় সমস্তটা দেখা যায়। রুদ্র বারবার ঘড়ি দেখছে আর উঁকি ঝুঁকি দিচ্ছে পাতার ফাঁক দিয়ে। কয়েকটা মজুর শ্রেণীর লোকের ভিড়ে আমরা দাঁড়িয়েছিলাম। ওরা সকালের জলখাবার খাচ্ছিল দোকানের সামনে দাঁড়িয়ে। মিনিট 10 মধ্যেই চৌধুরী বাড়ির দরজা থেকে কেউ একজন বাইরে বেরিয়ে এলো। সামনে আসতেই স্পষ্ট হলো চেহারাটা। এ তো সেই কাজের মহিলা চৌধুরী বাড়ির। তাহলে কি এর জন্যই অপেক্ষা করছিল রুদ্র? মহিলাটিকে দেখতেই রুদ্র ফিস করে আমাকে বলল, বৃশ্চিক, মুখ লোকাও, এখানে যেন আমাদের কেউ চিনতে না পারে। দোকানের কচুরি খরিদ্দারদের ভিড়ে আমরা মিশে গেলাম। রুদ্র সন্তর্পণে নজর রাখল মহিলাটির উপর। পেছন দিয়ে পেরিয়ে যেতেই দ্রুত পথে পিছু ধরলাম আমরা। ব্যস্ত গলিটা পেরিয়ে বড় রাস্তায় পড়েছে। ঠিক বড় রাস্তার মোড়ের কাছে যেতেই পেছন থেকে রুদ্র জোর গলায় বলল, শুনছেন? আমি জানি আপনি আপনার ম্যাডামকে খুব ভয় পান, তাই আমি তখন কিছু জিজ্ঞাসা করিনি। এবার আমায় প্রশ্নের সত্যি জবাব দিন দেখি। ততক্ষণে আমরা মহিলাটির কাছে চলে গেছি। রুদ্রর কথা শুনে মহিলা চমকে উঠলেন, পায়ের গতি বাড়ালেন, ঠিক যেন উনি দৌড়ে আমাদের হাত থেকে বাঁচতে চাইছেন। কিন্তু কেন? কোনোভাবে কি উনি এমন কিছু জানেন যাতে উনি আমাদের দেখে ভয় পাচ্ছেন? আমরাও পায়ের গতি বাড়ালাম। আর একটু হলে মহিলা নির্ঘাত কোনো রিকশায় চড়ে যেতেন। তবে এমন সময় রুদ্র জোর গলায় বলল, আপনার ভয় নেই, আমরা পুলিশের লোক নই। আমাদের সত্যি বললে আপনি বেঁচে যাবেন। বেশ খানিকটা দূরে গিয়ে মহিলা থেমে গেলেন। আমরা তার সামনে যেতেই শুনতে পেলাম তিনি মৃদু স্বরে বিড়বিড় করছেন, আমি কিচ্ছু জানি না আমি। রুদ্র তার সামনে গিয়ে আমার দিকে একবার তাকিয়ে তাকে বলল, আমাদের সত্যি কথা বললে আপনি বেঁচে যাবেন, নইলে কিন্তু এই সত্যি কথাগুলোই গারদে বসে বলতে হবে আপনাকে। সেটা আশা করি আপনার খুব একটা ভালো লাগবে না। আমি সবটাই জানি, শুধু আপনার কাছে শুনতে চাইছি। মহিলার এতক্ষণের উগ্র দৃষ্টি ক্রমে নরম হল। রুদ্র প্রশ্ন করল, দেবকুমার বাবুর সাথে আপনার ম্যাডামের ঠিক কেমন সম্পর্ক ছিল? মহিলা কান্না ভেজা গলায় জবাব দিলেন, আগে বড়বাবু তো রোগী ছিলেন, তার তো চিকিৎসা চলছিল বহুদিন ধরে। ম্যাডাম দোকানে যেতেন, তবে আমি সামান্য চাকুর মানুষ। আদার ব্যাপার হয়ে জাহাজের খবর আমি কিভাবে বলতে পারি? আমি এর থেকে বেশি কিচ্ছু জানি না বাবু, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। এই বলে ভদ্রমহিলা কেঁদে ফেললেন। আপনি এত ভয় পাবেন না। আচ্ছা, রাত্রে যামিনী দেবী আর দেবকুমার এক ঘরে থাকতেন না? আগে না, বাবুর শরীরে কঠিন রোগ ছিল। মাঝে মধ্যে ডাক্তার নার্স কি রাত্রি থাকতে হতো বাবুর ঘরে। এইসব ম্যাডামের একদমই পছন্দ ছিল না, তাই উনি অন্য ঘরে থাকতেন। দরজা দিয়ে উনি রাত্রে ঘুমোতেন। বেশ, বুঝলাম। আচ্ছা, আপনি তো অনেক দিনের লোক, সে রাত্রে তো আপনিও বাড়িতে ছিলেন। আপনি কোনো আওয়াজ পাননি বা সন্দেহজনক কিছু দেখেননি? কথাটা শুনতেই ভদ্রমহিলা মাথা নামিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। রুদ্র আবার জিজ্ঞাসা করল, এই দেখুন কি মুশকিল, আপনাকে ভয় পেতে হবে না। আপনি যা জানেন সত্যিটা বলুন শুধু আমাদের। আমরা আপনাকে বাঁচানোর জন্যই তো সত্যিটা জানতে চাইছি। মহিলা কাঁদতে কাঁদতে জবাব দিল, আগে আমি ও বাড়িতে অনেক কাল ধরে কাজ করছি বাবু। বড়বাবু আমারে বাঁচিয়েছিলেন, কোনোদিনও আমার স্বভাবে প্রশ্ন তোলেননি। কিন্তু গেল সপ্তাহে ম্যাডাম একটা ফুলদানি চুরির অভিযোগ তুললেন আমার বিরুদ্ধে। আমি তার হাতে পায়ে পড়লাম, কিন্তু উনি কোনো কথা শুনলেন না। আমারও বাড়িতে রাত্রে থাকা বন্ধ করে দিলেন।
কাজ কমিয়ে মাইনেও কমালেন অনেকটা। আমি আমি চুরি করিনি বাবু, আমি জানি আপনারা চুরির দায়ী আমারে ধরতে এসেছেন, কিন্তু ম্যাডাম আমারে মিথ্যে দোষারোপ করছে বাবু। আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর নই। আমি সেই রাত্রে বাড়ি ছিলাম না বাবু, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। রুদ্র একবার আমার দিকে তাকালো, তারপর নরম গলায় বলল, বেশ, আপনি এখন আসতে পারেন। আপনার কোনো ভয় নেই, এসব কথা পুলিশ জানবে না, আর আমরা জানি আপনি চোর নন। চলি। মহিলা চলে গেলেন। রুদ্র পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে টানতে টানতে বলল, শেখ। আমি বললাম, যামিনী দেবী মহিলাটি মোটেই সুবিধের নয়। অপরাধ না করলে কেউ এভাবে এড়িয়ে যায়? আর এই গরিব মানুষটিকে চুরির দায় দেবার কোনো মানে হয় বলো তো? হ্যাঁ, মানুষ হয়তো অনেক সময় অপরাধ লুকানোর জন্য অপরাধ করে বসে। এখনো কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, যামিনী দেবী নিজের পেট বাঁচানোর জন্য তোমার সাহায্য চাইতে পারে না? অপরাধী কি অপরাধের পর আত্মপক্ষ বাঁচানোর জন্য আমার কাছে আসবে? আর তাছাড়া উনি আমার সম্পর্কে যথেষ্ট জেনে এসেছিলেন, উনি তোমাকেও চেনেন, তাই ধরে নেওয়াই যায় যে উনি খুব ভালো করে জানেন যদি উনি এই অপরাধ করে থাকেন আমি তা ঠিক খুঁজে বের করব। তারপরও তা মন্দ বলনি রুদ্র। অপরাধীর মনস্তত্ত্ব হয়তো এখনো অনেকটা আমাদের অজানা। যামিনী দেবীর কাছেও যথেষ্ট মোটিভ আছে খুন করার। এত বড় চলতি দোকানের পুরোটাই তার হয়ে যাবে, এটা কি কম লোভের বিষয় নয়? তাহলে খুনটা আগে কেন করলেন না? তার কথা মতো বিয়ের আগে থেকে এই রোগে ভুগছেন তার স্বামী, বিয়ের পর খুন করলেও তো সে একই মালিকানা ভোগ করত। আর তাছাড়া পিঠে ধারালো অস্ত্র দিয়ে খুন করার কি কোনো দরকার ছিল? ওনার যা শরীরের অবস্থা, অনায়াসে তাকে খুন করে সাধারণ অসুস্থজনিত মৃত্যু বলে চালিয়ে দিতে পারতেন। এতে ব্যাপারটা আরো সহজ হতো ওনার জন্য। তাও ঠিকই বলেছ। বুঝলাম রুদ্র অগ্রিম নিয়ে এখন তার মক্কেলের হয়ে আমার কাছে ওকালতি করছে। আচ্ছা, রুদ্রর কি সত্যিই যামিনীকে সন্দেহ হয় না, নাকি সে দৃষ্টিভঙ্গি বদলের চেষ্টা করছে? আরো নতুনভাবে ঘটনাগুলোকে একবার দেখার চেষ্টা করছে। রুদ্রর এই এক বিশেষ গুণ, সামনের কারণগুলোকে ছেড়ে সে সম্ভাব্য সব মোটিভ বোঝার চেষ্টা করে। ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে গেলাম আমরা। আমি আর রুদ্র দুজনেই স্নান সেরে দুপুরের খাবার খেলাম। রুদ্র বারান্দার চেয়ারে বসে সিগারেট খাচ্ছে আর ওপরের দিকে তাকিয়ে আছে আনমনে। আমি গিয়ে তক্তপোষে বসতেই আমাকে বলল, তুমি ঘুমাবে না? আমি বললাম, না, ওই পরিচারিকার কথা কেবল মাথায় ঘুরছে জানো তো। উফ, এই জগতে গরিবের কি দশা! মানুষের জীবন আজকে আছে, কালকে থাকবে কিনা তার কোনো ঠিক নেই, তবু এখনো গরিব আর ধনীর ব্যবধান মেটাতে শিখল না জাতটা। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমরাই হয়তো অপারক জানো মৃশ্চিক। এই পৃথিবীটাকে শুধু নিজেদের স্বার্থ মতো আমরা ব্যবহার করছি। তা যা বলেছ রুদ্র। আচ্ছা, এরপর কোথায় যাবে বলো তো? আমারও কেমন গুলিয়ে যাচ্ছে সব। কোথাও যেন প্রতিটা ঘটনার যোগসূত্র আছে, কিন্তু আমরা বারবার তার কাছে গিয়েও ফিরে আসছি। রুদ্র বিড়বিড় করে বলল, দেবকুমার শ্বাসকষ্টের রোগী, তার স্ত্রী থাকতেন অন্য ঘরে, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের অবস্থা একেবারে স্পষ্ট। মৃত্যুর কয়েকদিন আগে চুরির দায়ে বাড়ির কাজের লোককে দোষী করে তার কাজ কমিয়ে দেওয়া হয়, কিন্তু তাকে ছাড়লেন না যামিনী। এদিকে রোজ চিকিৎসার জন্য আসতেন ডাক্তার সামন্ত। এই ভালো কথা বৃশ্চিক, আজকে বিকেলে ভাবছি ডাক্তার সামন্তর চেম্বারে একবার যাব, ওনার সাথে কথা বলাটা খুবই জরুরি। বিকেল 5টা নাগাদ আমরা রওনা হলাম চেম্বারের উদ্দেশ্যে। চেম্বারে রোগীদের ভিড় জমেছে। তাদের মধ্যে কয়েকজনকে দেখে মনে হলো যুদ্ধে আহত। চেম্বারে বাইরের ঘরে একজন লোক বসে রোগীদের নাম লিখছেন, আর এক একজন করে ভেতরে ঢুকছেন রোগীরা।
রুদ্র আর আমি একটা করে সিগারেট ধরিয়ে অপেক্ষা করছিলাম রোগী সংখ্যা শেষ হবার। এই সময় আমরা গিয়ে কথা বললে বেচারা মুমূর্ষু রোগীদের সাথে অন্যায় করা হবে। আমরা নিজেদের মতো কথা বলছি, এমন সময় রুদ্র হঠাৎ আমার হাত ধরে হ্যাঁচকা দিয়ে একটা দোকানের পেছনে নিয়ে এসে লুকালো। আমিও অবাক হয়ে রুদ্রর মতোই দোকানের আড়াল থেকে সামনে তাকিয়ে থাকলাম। একটা সাদা গাড়ি এসে থামলো ডাক্তার সামন্তর চেম্বারের সামনে। সেখান থেকে খুব সাবধানে নামলেন যামিনী দেবী। তার একটা হাত তিনি উদর অঞ্চলে ধরে রেখেছেন। তার সাথে একজন মহিলা সেবিকা। তিনি চেম্বারে ঢুকতেই তার জন্য দরজা খুলে দিলেন বাইরের লোকটি। মিনিট 15 পর আবার ঠিক একইভাবে উনি ঘর থেকে বেরিয়ে এসে গাড়িতে চললেন। আমরা অবাক হয়ে দেখলাম শুধু। তার কিছুক্ষণ পরই শেষ রোগী বেরিয়ে এলেন ঘর থেকে। আমরা গিয়ে ঢুকলাম ডাক্তারের ঘরে। আমাদের দেখে তিনি বললেন, আরে রুদ্রপ্রিয় বাবু যে, আসুন আসুন, নমস্কার। আমি আপনার কথা অনেক শুনেছি। বৃশ্চিক বাবুর লেখায় আপনার মগজের প্রমাণ খুব পেয়েছি। তা হঠাৎ আমার চেম্বারে? শরীর টরীর সব কুশল তো? রুদ্র হেসে বলল, না না ডাক্তারবাবু, আমরা সকলে ভালো আছি। আপনার কাছে একটা অন্য দরকার এলাম। গত কয়েকদিন আগে আপনার একজন পেশেন্ট দেবকুমার চৌধুরী মারা যান, সেই বিষয়ে আর কি। ডাক্তার তার গলা থেকে স্টেথো নামিয়ে বললেন, হ্যাঁ রুদ্রপ্রিয় বাবু, ঘটনাটা সত্যিই মর্মান্তিক। দেব আমার শুধু রোগী ছিল না, আমার খুব কাছের বন্ধুও ছিল। এখনো কেমন বিশ্বাসই করে উঠতে পারছি না, জানেন। আচ্ছা আপনি বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? আচ্ছা দাঁড়ান, আমার চেম্বারের পাশের দোকানে চা আর সাথে গরম পেঁয়াজি আনছি, খেলে ছাড়তে পারবেন না মশাই। আমাদের অনিচ্ছা সত্ত্বেও তিনি খাবার আনালেন। চায়ের ভারে চুমুক দিতে দিতে রুদ্র প্রশ্ন করল, আচ্ছা ওনার এই শ্বাসকষ্টের সমস্যাটা ঠিক কতদিনের? দীর্ঘদিন রুদ্রপ্রিয় বাবু। আসলে উঠতি বয়সে উনি শরীরের উপর একরকম অত্যাচার করেছিলেন। অনিয়মিত খাবার দাবার, তাছাড়া ধূমপান মদ্যপান কিছুই তার অধরা ছিল না। শেষে এরকম একটা মারণ রোগ বাঁধিয়ে বসলো শরীরে, সিওপিডি, একেবারে ক্রনিক ব্যাধি যাকে বলে। বেশ কয়েকবার এমন অবস্থা হয়েছিল যে ওকে বাঁচাতে পারবো কিনা সেটাই একটা বড় সমস্যা হয়ে উঠেছিল। তবে আবার সেই একই ভুল করে বসলো, বুঝলেন। কেমন ভুল? ভ্রু কুঁচকে প্রশ্ন করল রুদ্র। ওর আগে স্ত্রী মারা গেছিল টিভিতে ভুগে। চিকিৎসা করার সময়টুকু পাওয়া যায়নি। দেবকুমারের টাকা পয়সার অভাব ছিল না কোনোদিনই, ঢেলেও ছিল ভালোই, তবুও তার স্ত্রীকে বাঁচানো যায়নি। সাথে ওর নিজের শারীরিক অসুস্থতা তো ছিলই, ক্রমশ দুর্বল আর ক্ষীণ হয়ে আসছিল ওর প্রাণশক্তি। বছর 3 আগে, বুঝলেন, আমার এক বিলাতের বন্ধু এদেশে আসে। সে একজন রেসপিরেটরি স্পেশালিস্ট। আমি ওর সমস্যাটা আমার বন্ধুকে জানাই। এদেশের মেডিকেল সায়েন্স থেকে ওদেশ অনেক উন্নত। সেসব ওষুধপত্র শরীরে গিয়ে বেশ তাজা হয়ে উঠেছিল। দেব শখ জাগলো আবার নতুন বিয়ে করবে। আমি অবশ্য বারণ করেছিলাম, বুঝতেই পারছেন শরীরের এমন অবস্থা, আবার নতুন করে বিয়ে। তবে কথা শোনার অভ্যাস দেবের ছিল না কোনোদিনই। যামিনীকে বিয়ে করে বসলো। যামিনী ওর থেকে 9 করে বছর 25-এর ছোট ছিল। সেই মেয়েও বিয়ে করে দোকানের অর্ধেক মালিকানা হাতায়। বিয়ের পর আবার ওর অবস্থার অবনতি ঘটে। কতদিন তো আমাকেই সারা রাত থাকতে হয়েছে। বাড়িতেই একরকম হাসপাতাল বসাতে হয়েছিল। সারাক্ষণ বাড়িতে নার্স রাখতে হতো। স্ত্রীর সাথেও যে তার খুব ভালো সম্পর্ক ছিল তা নয়, বুঝতেই পারছেন। নতুন নতুন বিয়ের পর নারীর শরীর যে সমস্ত আকাঙ্ক্ষায় থাকে সেসব পূরণ করার ক্ষমতা দেবের ছিল না। তবে কি জানেন তো রুদ্রপ্রিয় বাবু, এই ঘটনা ঘটার কয়েকদিন আগে, মানে এই 3-4 দিন আগে ওর শরীর বেশ রেসপন্স করেছিল। ওষুধে কাজ হচ্ছিল, বিছানা ছেড়ে উঠে আস্তে আস্তে হাঁটতেও পারছিল। তারপর এরকম একটা দুঃস্বপ্নের মতো ঘটনা ঘটে গেল। এখনো ভাবলেই আমার হু হু করছে ভেতরটা। আমাদের চা ততক্ষণে শেষ হয়ে গেছে, কিন্তু ডাক্তারের চায়ের ভাঁড়টা তখনও একেবারে ভর্তি। চা ঠান্ডা হয়ে জল হয়ে গেছে।
শেষের দিকটা ভদ্রলোক নিজেকে সামলাতে পারলেন না। কিছুক্ষণ পর রুদ্র প্রশ্ন করল, দেখুন, এই সময় আপনাকে প্রশ্ন করে বিভ্রান্ত করার জন্য দুঃখিত। আমি বুঝতে পারছি আপনাদের উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু আমি যেহেতু এই কেসের তদন্তে রয়েছি তাই বাধ্য হয়ে এটুকু করতেই হচ্ছে। তাই আপনার প্রতিটা কথা আমার জানা দরকার। ভদ্রলোক তার চোখ মুছে নিজেকে সামলে বললেন, না না, প্লিজ আপনি বলুন, আর কি জানতে চান? আমি জানলে নিশ্চয়ই বলবো। আচ্ছা, উনি তো আপনার পুরনো বন্ধু ছিলেন, তার মানে চিকিৎসার বাইরেও আপনাদের বন্ধুসুলভ কথাবার্তা হতো? হ্যাঁ, তা হতো। আসলে ওর জীবনে কথা বলার মানুষের ছিল বড্ড অভাব। টাকা পয়সা দিয়ে মানুষ সম্পত্তি করতে পারে, কিন্তু সম্পর্ক কি আর পয়সা দিয়ে কেনা যায় বলুন তো? একাকিত্ব মানুষটাকে খেয়ে ফেলেছিল, সে আমি ভালোই বুঝতে পেরেছি। আচ্ছা, উনি ওনার সম্পত্তি কাউকে দিয়ে যাননি, মানে কোনো উইল টুইল করেননি? সে সম্পর্কে কিছু জানেন আপনি? ওনার উকিল কে ছিলেন সে নিয়ে কিছু জানেন? হ্যাঁ জানি। দেবকুমার সন্তানহীন, তাই তার সাম্রাজ্য ব্যবসা চালানোর জন্য কোনো বংশপ্রদীপ অবশিষ্ট নেই। দেবকুমারের বাবা মা অনেক ছোট বয়সেই মারা যান। তার দাদা তাকে পিতৃস্নেহে বড় করেন। আজকের ওদের ব্যবসা সম্পত্তি, টাকা পয়সা সবটার পেছনে ওর দাদার বড় হাত আছে। দাদার সন্তানকে সে সন্তান স্নেহে দেখত। একদিন উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে পাহাড়ের ধসে চাপা পড়ে একসাথে প্রাণ হারান ওর দাদা আর বৌদি। ওর দাদার ছেলে বরুণ তখন সবে 16। দেবকুমার সেই ছেলেকে নিজের কাছে এনে রাখল। তার একরকম সমস্ত দায় দায়িত্ব দেবকুমার নিয়ে নেয়। সম্পত্তি ও ব্যবসায় দেবকুমারের অংশটুকুও ও বরুণকে উইল করে গেছে। ও, বরুণ কি জানতো সে কথা? তা আমি জানি না রুদ্রপ্রিয় বাবু। আর তাছাড়াও বরুণের সাথে আমার বিশেষ যোগাযোগ কোনোদিনই ছিল না। আসলে সে মনে করে আমার চিকিৎসার ভুলেই নাকি তার কাকার এমন অবস্থা। আর আমি নাকি মোটা অঙ্কের ভিজিট নিয়মিত পাওয়ার জন্যই ওনাকে ইচ্ছাকৃত অসুস্থ করে রেখেছি। আমি একজন ডাক্তার রুদ্রপ্রিয় বাবু, রোগীকে সুস্থ করা আমার কাজ। প্রাণ থাকতে আমি সেই কাজ নিরলসভাবেই করে যাব, তাতে যা যা ভাবার হয় ভাবুক। রুদ্র মন দিয়ে ডাক্তারের সমস্ত কথা শুনে বলল, ধন্যবাদ ডাক্তারবাবু, আপনার অনেকটা সময় নষ্ট করার জন্য দুঃখিত। এই আমার টেলিফোন নাম্বার। পরে যদি কোনো কথা আমাকে জানানোর মতন মনে হয় অবশ্যই কিন্তু ফোন করবেন। হ্যাঁ, আজ উঠি, নমস্কার। আমরা বেরিয়ে এলাম চেম্বার থেকে। আমি লক্ষ্য করলাম ওনার চেম্বারের যামিনী দেবীর আসার কথাটা রুদ্র একেবারে গিলে ফেলল। তাহলে কি এই ডাক্তারও কোনোভাবে এর সঙ্গে জড়িত? সে চুপ করে হেঁটেই যাচ্ছে। তার কপালের চামড়ায় ভাঁজ। তার মনের মধ্যে একটা একটা করে খুলছে রহস্যের জাল। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে একটু তাড়াতাড়ি রাত্রের খাবার খেয়ে নিয়েছিলাম আমরা। বেশিরভাগ সময় রুদ্র চুপ ছিল। খাবার পর ঘন্টা খানিকের মধ্যে 3টে সিগারেট শেষ করে ফেলে সে। আনমনা হয়ে জানালার দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছে। আমি আর তার ভাবনায় ব্যাঘাত না ঘটিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি রুদ্র সেই আরাম কেদারাটাতেই ঘুমাচ্ছে। আমার দরজা খোলার শব্দে জেগে উঠল। ভারী ঘুমন্ত গলায় আমাকে বলল, এসছে, তাড়াতাড়ি জল খাবার খেয়ে একবার বেরোতে হবে, চৌধুরী বাড়ি যাবো। কথা মতো কাজ হলো। জলখাবার খেয়ে সকাল 9টা নাগাদ আমরা চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের রোদের প্রতাপ একটু বেশি। শরতের এই মরশুমে এক একদিন গরম অনেকটাই বেশি পড়ে। আমাদের চৌধুরী বাড়ি পৌঁছানোর আগে সেখানে পুলিশ এসেছিল। দোকানের সামনে থানার গাড়ি দেখে বুঝলাম। ভেতরে ঢুকতেই দেখি ইন্সপেক্টর সান্যাল বারান্দার সোফায় বসে, আর তার সামনে বসে যামিনী দেবী। একটা কাগজে সই করছেন তিনি। আমাদের দেখে ইন্সপেক্টর তাচ্ছিল্যের সুরে বললেন, আরে রুদ্রপ্রিয় বাবু আর বৃষ্টিক বাবু যে, ব্যাস তাহলে আর এ বাড়িতে থেকে আমাদের কোনো কাজ নেই। এই বলে হা হা করে হেসে ওঠেন তিনি। আমি বিড়বিড় করে বললাম,
এই ইন্সপেক্টরকে দেখে না আমার আমার গা জ্বলে যায় একদম। রুদ্র তার কথার কোনো উত্তর না দিয়ে সোজা যামিনী দেবীকে বলল, আমার ঘরটা আমি একটু দেখব। যামিনী দেবী একবার ইন্সপেক্টরের দিকে তাকিয়ে নত গলায় বললেন, আসুন। আমরা ওনার সাথে ঘরে গেলাম। বারান্দার একপাশে যামিনী দেবীর ঘর, বেশ সাজানো ঘর। মহিলা বইটই পড়েন। কাঠের দেয়াল আলমারিতে সারি সারি বই সাজানো, আর কয়েকটা এলোমেলো হয়ে পড়ে আছে পাশের কাঠের টেবিলে, আর বিছানায় বেশ কয়েকটা। তার মধ্যে আমার লেখাও ছিল। ঘরে পূর্বমুখী বড় জানালা দিয়ে বেশ সুন্দর হাওয়া আসছে। জানালায় ঝোলানো জলতরঙ্গের আওয়াজে ঠিক মনে হয় যেন সারা বাড়িতে এইটুকু অংশে এখনো শোকের ছায়া কাবু করতে পারেনি। বাতাস এখানে নির্বিঘ্নে শিশু কন্যার মতো খেলা করছে। রুদ্র ঘুরে ঘুরে সারা ঘর তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছিল। এদিক ওদিক জিনিস হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিল। একবার জানালার কাছটায় গিয়ে মুখ বাড়িয়ে উঁকি দিল, আবার পেছনে এলো, তারপর আবার উঁকি দিল, তারপর জানালার রেলিং ধরে নাড়াচাড়া করল। বাড়ি আর দেয়ালের মাঝের জায়গাটায় একটা কাঠ গোলাপের গাছ। গাছের শাখা প্রশাখা এঁকে বেঁকে বাড়ির দেয়ালের গায়ে ঠেকে আছে। রুদ্র বলল, জানলে তো গাছের ডাল চেপে গেছে, কাটাননি আপনি? যামিনী দেবী গম্ভীর গলায় বললেন, আগে না, আমার গাছের ছায়া ভালো লাগে, আর ওই গাছটা আমার খুব পছন্দের, তাই কাটানো হয়নি। আবার চোখ সরু করে রুদ্র রেলিংয়ের নিচের অংশটা আর ওপরের অংশটা লক্ষ্য করল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে চলে এলো। যামিনী দেবী এতক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দুজনের কাজকর্ম দেখছিলেন, আর মাঝে মাঝে দেয়ালে ঝোলানো ঘড়িটার দিকে তাকাচ্ছিলেন। আচ্ছা, পুলিশ তো এই ঘর সার্চ করেছিল নিশ্চয়ই? হ্যাঁ, করেছিল। আপনাদের গোটা বাড়ি খানা তল্লাশি হয়েছিল কি? দেখুন, পুলিশ অনেক কিছুই নেড়েচেড়ে দেখেছে। এবার কোথা থেকে কি পেয়েছে না পেয়েছে তার রসিদ দিয়ে গেছে, সেটা আপনি চাইলে দেখতে পারেন। আমি একটু আপনাদের স্টোর রুমটা দেখতে চাই একবার, যদি কিছু মাইন্ড না করেন। এই ঘরটা দেখা আপাতত শেষ। ভদ্রমহিলা আমাদের আগে আগে হেঁটে চললেন। সিঁড়ির মুখেই যে বন্ধ ঘরটা ছিল সেটা খুলে দেওয়া হলো। ঘরটা খুলতেই একটা ভ্যাপসা ভাব অনুভূত হলো। চারিদিক ধুলোময়, অন্ধকার আর গুমট। এই ঘরের বৈদ্যুতিক আলোটাও খারাপ হয়ে গেছে। রুদ্র তার পকেট থেকে টর্চ বের করে দেখতে লাগলো চারিদিক। বাইরে যামিনী দেবী দাঁড়িয়ে আছেন মুখে কাপড় চাপা দিয়ে। আমি আর রুদ্র রুমাল নাকের উপর ধরে রেখেছি। ব্যাপারটা আমার চোখেও পড়ল। চারিদিকে যা ধুলোর আবরণ, তার চাইতে কয়েকটা জায়গায় ধুলো কম। কেন? কেউ এসেছিল কি ইতিমধ্যে? রুদ্র ভালো করে বিভিন্ন তাক দেখতে লাগলো। ছেনি, হাতুড়ি, লোহার ছোট বড় জিনিসপত্র থেকে শুরু করে পুরনো ছেঁড়া কম্বল, সোয়েটার, কাঁথা, উলের টুপি ইত্যাদি। হঠাৎ এমন সময় রুদ্র একটা লম্বা জিনিস বের করে আনলো কয়েকটা লোহার সরঞ্জামের ভেতর থেকে। একটা তীক্ষ্ণ ধাতব বস্তু, মোটা কালো লোহার দণ্ডের মাথায় চ্যাপ্টা ফলাকা, অনেকটা কামারদের ছেনির মতো, তবে সাধারণ ছেনির থেকে এর আকার, আয়তন সবটাই ছোট। ফলাকাটা আরেকটু বেশি ধারালো। রুদ্র টর্চের আলোয় যতটুকু সম্ভব ততটাই দেখল। তারপর জিনিসটা হাতে করে নিয়ে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, এরকম একটা অদ্ভুত জিনিস কে বানিয়েছেন? ছোট্ট জবাব এলো, জানি না। এটা কি কাজে ব্যবহার করতে হয় বলতে পারেন? জানি না। পুরনো ঘর, স্টোর রুমের কোথায় কোন জিনিস কোথায় পড়ে আছে সেসব কি আমার পক্ষে জানা সম্ভব? কত পুরনো জিনিসপত্রই তো এখানে পড়ে থাকে। এটাও তেমন ছিল। আমার মনে হয় আপনাদের কাজ হয়ে গেছে, আপনারা দয়া করে আসুন এবার। রুদ্র বলল, আচ্ছা বেশ, তবে আজকে চলি। এই বলে সে যন্ত্রটিকে নামিয়ে দিল। কিন্তু ঠিক সেই সময়
পেছন থেকে একটা পুরুষালী আওয়াজ ভেসে এলো, যামিনী। আমরা দুজনেই অবাক হয়ে তাকালাম ঘরের দরজার দিকে। চেহারাটা আমাদের কাছে অচেনা। বয়স আন্দাজ 27 কি 30, লম্বা এবং কালো ঘন চুল মাথায়, পরনে ওপরের দুটো বোতাম খোলা একটা সাদা পাঞ্জাবি। এক কথায় অত্যন্ত সুন্দর চেহারার একটি পুরুষ। আমরা দুজনে তাকে অবাক হয়ে দেখলেও যামিনী দেবী একটু অবাক হলেন না। রুদ্র একবার যামিনী দেবীর দিকে তাকিয়ে তারপর সেই ছেলেটিকে বলল, বরুণ চৌধুরী, ঠিক তো? ছেলেটি আমাদেরকে ঘরে দেখে একটু অবাক হয়েছিল। কাঁধ ঝাঁকিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ নমস্কার, আপনাদের ঠিক চিনতে পারলাম না। রুদ্র একবার যামিনী দেবীর দিকে তাকিয়ে হেসে বলল, আমাদের পরিচয় বরং আপনি ওনার থেকে জেনে নেবেন। নমস্কার, আসছি। এই বলে আমরা দুজনেই বেরিয়ে এলাম ঘর থেকে। সেদিন সন্ধ্যায় রুদ্র অনেক দেরি করে বাড়ি ফিরে বিশেষ কথাও বলল না। আমার ওকে একা ছাড়তে মন চাইছিল না। চারিদিকে যেসব কাণ্ড ঘটছে রাস্তাঘাটে, কিন্তু আমি তার সাথে যেতে চাইলে মানা করে দিল। বলল প্রয়োজন নেই আমার যাবার। সেদিন সারা রাত বোধহয় ঘুমোয়নি রুদ্র। পরদিন সকাল থেকে এসে কাগজে আঁকি বুকি কেটে কি সব হিসেব নিকেশ করল। মাঝে শুধু 2 বার ডাক্তার সামন্ত টেলিফোন করেছিলেন। দুপুরের খাওয়ার পরও বিছানায় না শুয়ে এসে বারান্দায় পায়চারি করতে লাগলো। আবার আমাকে হুমকি দিল যেন আমি ভুল করেও ঘুমিয়ে না পড়ি। দুপুরবেলা খুব তাড়াতাড়ি নাকি আমাদের বেরোতে হবে। আমিও কথা মতো না ঘুমিয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর থানা থেকে ইন্সপেক্টর সান্যাল ফোন করলেন। রুদ্রকে দেখে মনে হলো সে ঠিক যে খবরের অপেক্ষা করছিল সেটা পেয়ে গেছে। সাথে সাথে আমাকে বলল, বৃশ্চিক যামিনী আর যামিনীর অপেক্ষা না করেই দ্বীপ প্রহরেই ফেরার হয়েছে। চলো তৈরি হও, বেরোতে হবে আমাদের। যাক, একটা কাজের কাজ করতে পারলাম তাহলে। আমরা যত তাড়াতাড়ি পৌঁছে গেলাম চৌধুরী বাড়িতে। একটা পুলিশের জিপ আর একটা বড় ভ্যান দরজার সামনে দাঁড়িয়ে। পুলিশের গাড়ি দেখে কয়েকটা উড়তি লোকও জড়ো হয়েছে রাস্তার ধারে। উঁকি ঝুঁকি মেরে ভেতরে কি হয়েছে দেখার চেষ্টা করছে। কয়েকটা কনস্টেবল তাদের ধাক্কা দিয়ে বাইরে পাঠাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতেই দেখি ডাক্তার সামন্ত দাঁড়িয়ে। তিনি আমাদের দেখেই চোখ নামিয়ে নিলেন। ভেতরের বারান্দায় ইন্সপেক্টর সান্যাল রেগে আগুন হয়ে চিৎকার চেঁচামেচি করছেন। এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে কাজের ঝি। মূলত তাকেই ভয় দেখাচ্ছেন ইন্সপেক্টর। রুদ্র ঘরে ঢুকে শান্ত গলায় ইন্সপেক্টরকে বলল, ইন্সপেক্টর সান্যাল, শান্ত হন। আপনি বৃথা দোষারোপ করছেন। একটা গরিব নির্দোষ মানুষকে দোষারোপ করে আপনি কোনো সত্যি প্রমাণ করতে পারবেন না। ইন্সপেক্টর তেঁতে উঠে বললেন, এই যে মশাই, আপনি এতদিনে কি কিছু বের করতে পেরেছেন? চাইলেই তো আর পুলিশের উর্দি পাওয়া যায় না। আপনি আপনার ওই মক্কেলকে পালাতে সাহায্য করেছেন তা আমি বেশ জানি, বুঝলেন? দেখে নেব আমি সব কটাকে, সেই সঙ্গে আপনাকেও। রুদ্র আবার শান্ত গলায় বলল, আপনি বলার সুযোগ দিলে তো আমি বলবো। আপনাকে শান্ত হন। আর ডাক্তার সামন্ত, বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন। ডাক্তার সামন্ত মাথা নিচু করে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলেন। ইন্সপেক্টর একটু শান্ত হয়েছেন। রুদ্র শুরু করল, ঘটনাটা বরং শুরু থেকে শুরু করি। বরুণ তখন সবে 16 বছরের বালক। পড়াশোনার ব্যাঘাত ঘটবে বলে কাকা দেবকুমারের কাছে কয়েকদিনের জন্য তাকে রেখে উত্তরবঙ্গে বেড়াতে গেলেন বরুণের বাবা মা। পাহাড়ি রাস্তায় ধস নেবে গাড়ি চাপা পড়ে এক নিমেষে তাদের প্রাণ শেষ হয়ে যায় একসাথে। দেবকুমার বাবু দেখলেন যে দাদা তাকে ছোট থেকে মানুষ করেছেন, তার ব্যবসা দাঁড় করিয়েছেন, আজ তিনি পৃথিবীতে নেই। তাই সেদিন থেকে তার অনাথ ভাইপো বরুণকে নিজের কাছে রেখে দিলেন তিনি। দাদার সাহায্যে ঋণ শোধ করার জন্য তিনি ভাইপোকে পিতৃস্নেহে বড় করলেন। কখনো তার কোনো কিছুর অভাব হতে দেননি উনি। একদিকে বড় হতে থাকে বরুণ, অপরদিকে দেবকুমারের স্বাস্থ্যে ঘুণ ধরতে থাকে। ওপর থেকে যথেচ্ছ জীবনযাপনে তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। বোম্বেতে পড়াশোনা করে যখন বরুণ আবার এখানে ফেরে, ততদিনে দেবকুমারের আরও অবনতি হয়েছে।
একেবারে বিছানা নিয়ে নিয়েছেন তিনি। এখানে মজার বিষয় হলো, বোম্বের যে কলেজে বরুণ পড়তো সেই একই কলেজে পড়তো দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ী পরিবারের মেয়ে যামিনী। সেখানে তাদের পরিচয় হয়। ভিন রাজ্যে গিয়ে বাঙালির সঙ্গী পান দুজনেই। তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং কলকাতায় ফিরে বিবাহের পরিকল্পনা করে দুজনে। ঠিক এই সময় ডাক্তার সামন্তের বন্ধুর বিলেতি ওষুধ শরীরে গিয়ে তরতাজা হয়ে ওঠেন দেবকুমার। সেই সময় একদিন দক্ষিণ কলকাতার অপর এক ব্যবসায়ী বন্ধুর বাড়িতে জলসায় যান দেবকুমার। সেখানে গিয়ে তিনি জলসায় যামিনীকে দেখেন। আসলে দেবকুমারের সেই বন্ধু ছিল যামিনীর বড় দাদা। দেবকুমার বন্ধুর কাছে দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন এবং যামিনীকে যে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে মনে ধরেছে সে কথাও তিনি জানান। যামিনী তার নিহাতি বোনের বয়সী, তার থেকে বয়স অনেক ছোট। আর তাছাড়াও দেবকুমারের স্বাস্থ্যের কথা কারোর অজানা ছিল না। এসব ভেবে প্রথমে একেবারে নাকচ করেন যামিনীর দাদা। তবে বোধহয় ব্যবসায়ীদের কাছে তাদের ব্যবসায়ী লাভের থেকে বেশি কিছুই হয় না। উনি ভাবেন যামিনী দেবকুমারের স্ত্রী হলে নিঃসন্দেহে ব্যবসার অংশীদার হবে যামিনী। তাই যামিনীর দাদা রাত্রেই খবর পাঠিয়ে বিবাহ ঠিক করেন। দাদার চাপে যামিনীও তার সম্পর্কে বিষয়ে কিছু বলতে পারে না। বরুণ ও যামিনীর সম্পর্ক শেষ হয়ে যায় সেই সময়। বরুণ সবটা জানার পরেও কাউকে কিচ্ছু জানায় না। বিয়ের কয়েকদিন পর দেবকুমার সবটা জানতে পারে। তার পুরাতন প্রেমিক যে সম্পর্কে তার ভাইপো, সে কথা জানতে পারে একটা পারিবারিক অনুষ্ঠানে। একদিকে অসুস্থ প্রৌঢ় স্বামী, অন্যদিকে একই পরিবারে তার প্রাণ পুরুষ। আস্তে আস্তে দেবকুমার বাবুর বাড়তে থাকা অসুস্থতা তাদের পথ আরো প্রশস্ত করে দেয়। শুরু হয় অভিশাপ। কিন্তু বারংবার এই বাড়িতে এসে যামিনীর ঘরে গেলে দেবকুমারের সন্দেহ হবে বুঝে তার একটা বিশেষ পথ বেছে নেয়। যামিনীর ঘরের পূর্ব দিকের জানলায় এলানো আঁকামাকা গাছের ডাল। একটু পটু হলেই সেই গাছ বেয়ে অনায়াসে উঠে পড়ে যায়। আবার উত্তর দিকের গলিতে লোকজন বিশেষ থাকে না, তাই বরুণবাবু তার প্রেমিকার সাথে দেখা করতে আসতেন ঠিক এই রাস্তা দিয়ে। রুদ্রর কথা শেষ হবার আগেই ইন্সপেক্টর বিরক্ত হয়ে বললেন, গল্প দেওয়ার জায়গা পাননি মশাই? গাছে উঠে কি সূক্ষ্ম শরীরে জানলা ভেদ করতো আপনার বরুণ? এখান থেকে ফিরে একটু ভালো করে লক্ষ্য করবেন তো আপনার থানার জানলা সব মিলিয়ে কটা পেরেক পোঁতা আছে। যামিনী দেবীর ঘরের জানলায় কিন্তু মাত্র একটা ছিল। আমি সেদিন লক্ষ্য করেছিলাম সমস্ত পেরেকের ফুটো খালি, শুধু ওপরের একটা জায়গায় পেরেক পোঁতা। অবশ্য সেইটা যে নিয়মিত খোলা হয় তা দেখলেই বোঝা যায়। আর শুধু তাই নয়, জানলার কার্নিশে রং চটে আছে, অর্থাৎ নিয়মিত কোনো জিনিস ঘষা লাগলে ঠিক যেমনভাবে রং উঠে যায় ঠিক তেমন। অর্থাৎ নির্জন গলি দিয়ে বরুণবাবু এসে দেওয়াল টপকে গাছ বেয়ে জানলায় টোকা দিতেন। আর সেই দিনই আমি যামিনী দেবী স্টোর রুম থেকে ছেনি জাতীয় একটা ছোট্ট ফলাকার মতো দেখতে যন্ত্র আবিষ্কার করি। সম্ভবত পেরেকের মাথায় ফলাকাটা লাগিয়ে নিচের দিকে চাপ দিলে অনায়াসে পেরেক কাঠের বাদন ছেড়ে বেরিয়ে আসে আর বারংবার জানলার রেলিং দেওয়ালে ঘষা লেগে রং উঠে যায়। এভাবে রোজ রাত্রে বরুণবাবু তার প্রেমিকা যামিনীর কাছে আসতেন এবং তার ফল খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবার উপক্রম হয়। খুনের কয়েকদিন আগে দেবকুমার একটু সুস্থ হয়ে ওঠেন। উনি হাঁটাচলা করতে পারছিলেন আস্তে আস্তে। এসব তথ্য অবশ্য আমাকে ডাক্তার সামন্ত দিয়েছেন। সন্ধ্যের বসে অথবা কোনো শব্দ শুনতে পেয়ে সেই রাত্রে দেবকুমার চুপিসারে তার স্ত্রীর ঘরে যান। স্ত্রীর সাথে তার সম্পর্ক কোনোদিনই তেমন পোক্ত ছিল না। মনে মনে হয়তো উনি ব্যাপারটা আন্দাজ করেছিলেন এবং সেখানে যেতেই সমস্ত ঘটনা তার চোখের সামনে দেখতে পান তিনি। তার স্ত্রী এবং পুত্রতুল্য বরুণ এক ঘরে একই বিছানায়। এ দেখে তিনি রেগে ঘৃণায় চিৎকার করে ওঠেন। মাথা ঠিক ছিল না ওনার। হয়তো তিনি কিছুটা সুস্থ হয়েছিলেন বলে এই পুরো ব্যাপারটা দেখেও তিনি হার্টফেল করেননি। উল্টে চিৎকার করে অশ্রাব্য গালাগালি করেন দুজনকে। এইটুকু নয়, তারপর বরুণকে তার সমস্ত সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করার হুমকিও দেন। কাকার ভাগের পুরো অংশই যে বরুণ পেতে চলেছে তা সে ভালো করেই জানত। এদিকে দেবকুমার বাবু তার আলমারি খুলে উইলের কাগজপত্র ছিঁড়তে যাবেন, এমন সময় পেছন থেকে বরুণ এসে গলা চেপে ধরে দেবকুমার বাবুর। ময়নাতদন্তে তার প্রমাণ হিসেবে গলায় আঙুলের ছাপ পাওয়া যায়। বরুণ ও রাগের মাথায় যামিনীর ঘর থেকে সে পেরেক খোলার ধারালো ফলাকা সোজা ঢুকিয়ে দেয় দেবকুমারের পিঠে। ধারালো ফলাকা পাঁজর ভেদ করে ছিন্ন ভিন্ন করে দেয় দেবকুমারের হৃদযন্ত্র। দেবকুমার লুটিয়ে পড়ে মাটিতে, সাথে তার হাত থেকে উইলের কাগজ কেড়ে নেয় বরুণ। এরপর পুলিশ তদন্ত শুরু করলে যামিনী দেবীর উপর সমস্ত সন্দেহের তীর গিয়ে পড়ে। পুরো ঘটনার সাক্ষী উনি থাকলেও উনি সত্যি নির্দোষ। খুন উনি করেননি। একথা সত্য যে সবটা জেনে উনি লুকিয়ে গেছিলেন, কিন্তু খুন উনি করেননি।
অবশেষে বাধ্য হয়ে উনি আমার কাছে সাহায্য চান। উনি পূর্ব গর্ভা ছিলেন। ওনার শরীরে তিল তিল করে বেড়ে উঠছে বরুণের সন্তান এবং উনি ডাক্তার সামন্তের তত্ত্বাবধানে ছিলেন। সম্ভবত কালকে আমাদেরকে যামিনী দেবীর ঘরের ভেতর দেখে ওনারা বুঝতে পারেন যে আর খুব বেশি সময় নেই তাদের ধরা পড়তে। তাই এইসব ছেড়ে অনেক দূরে পালিয়ে যাবার পরিকল্পনা করেন। তারা অপরাধী কিনা সেটা বিচার করা আমার কাজ নয়। আমার কাজ ছিল সত্যিটাকে জানা এবং সবার সামনে নিয়ে আসা। মনে হয় আমার কাজ এই বেলা ফুরিয়েছে আশা করি। রুদ্রর কথা শেষ হতেই একজন কনস্টেবল বারান্দায় ঢুকে ইন্সপেক্টর সান্যালকে বললেন, স্যার, পুরো দোকান খুঁজে দেখেছি, কোথাও একটা টাকাও নেই, ক্যাশ বাক্স পুরো ফাঁকা। ইন্সপেক্টর সান্যাল অবাক হয়ে বিস্মিত চোখে বসে রইলেন সোফাতে। কথা শেষ করে আমি আর রুদ্র ঘর থেকে বেরিয়ে গেলাম। পেছন থেকে ডাক্তার সামন্ত আলতো স্বরে বললেন, রুদ্রপ্রিয় বাবু, ধন্যবাদ। রুদ্র পেছন ফিরে হেসে বলল, আমি জানি ডাক্তার সামন্ত, আপনি ওদের পালাতে সাহায্য করেছেন, আর যামিনীর ব্যাপারে সমস্তটা জেনেও যে আপনি আমার কাছে গোপন করেছিলেন আমি তাও জানি। সেদিন আপনার চেম্বারের বাইরে আমি যামিনী দেবীকে দেখি এবং তার চলার গতি ও ভঙ্গিমা দেখে ব্যাপারটা বুঝতে পারি। বরুণের কথা আপনার কাছে শোনার পর যখন আমি তাদের ইতিহাস ঘাঁটতে শুরু করি, তখন যামিনী দেবীর গর্ভের সন্তানের পিতৃত্ব নির্ধারণেও আমাকে বিশেষ শ্রম দিতে হয়নি। আপনি ওদের পাশে ঠিক যেমন ভাবে দাঁড়িয়েছিলেন সেভাবে থাকুন, আর পারলে আপনার চেম্বারের পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে এবারের কাজের মেয়েটিকে নিন। দেখবেন ওর সংসারটা যেন ভেসে না যায়। ডাক্তার মৃদু কণ্ঠে বললেন, আসলে ওদের দুজনের ভালোবাসাটা দেখে আইন কানুন সব ভুলে গেছিলাম রুদ্রপ্রিয়বাবু। যামিনীর চোখ দুটো পাগলের মতো শুধু মা ডাক শুনতে চেয়েছিল। আমি জানি বরুণ যেটা করেছে সেটা অন্যায়, তবে আপনার মতো করে যদি সমাজের সবাই ভালোবাসাটা বুঝতে পারতো ডাক্তার সামন্ত, তাহলে হয়তো কোনো বরুণকেই খুনি হতে হতো না, আর কোনো যামিনীকে সমাজের চোখে নিচু হয়ে পালিয়ে যেতে হতো না। ঠিক আছে, আজ তবে চলি, দেখা হবে। বাইরে বেরিয়ে আমি রুদ্রকে জিজ্ঞেস করলাম, গতকাল তাহলে স্টোর রুমের ওই ধাতব জিনিসটাই মার্ডার ওয়েপন, কিন্তু তুমি অন্ধকারের মধ্যে ওটাকে আলাদা করে আবিষ্কার করলে কি করে? দেখো, ব্যাপারটা আসলে খুবই সহজ। অন্য জিনিসগুলোর মতো মোটা ধুলোর ফলে ওটাই ছিল না। কেউ যেন ইচ্ছে করে খড়ের গাদার মধ্যে খড় লুকিয়ে রেখেছে, তাই ওটার উপর বেশি নজর গেল। আর অত রক্ত ধোঁয়ার জন্য ওটাকে বেশ করে ধোয়া হয়েছিল, তাই খুলতেই ভাবটা বজায় ছিল তখনও। কিন্তু রুদ্র, খুন করাটা তো একেবারেই যুক্তিযুক্ত নয়। ওরা এভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল আর আমরা চুপচাপ বসে দেখলাম। যুক্তিযুক্ত নয় একদমই, কিন্তু আমার আর কতদূর ক্ষমতা আছে বলো? পুলিশকে জানিয়ে দিলাম অস্ত্রের কথা, ওদের ছবি আছে পুলিশের কাছে, যামিনী দেবীর ফিঙ্গারপ্রিন্ট আছে। ওই অস্ত্রটায় দেবকুমার বাবু রক্ত পাওয়া যাবেই যাবে পরীক্ষায়। বরুণের ফিঙ্গারপ্রিন্ট পাওয়াটা শক্ত, তবে যামিনীকে পাওয়া গেলেই ওকে খুঁজে পেতেও খুব একটা দেরি হবে না। এই কাহিনীর আসল দোষী হলো যামিনীর লোভী দাদা। ব্যবসায়িক প্রতিপত্তি লাভের আশায় সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে বিবাহ চলেই আসছে। মেয়েদের আর কিছু করার থাকে কি? ওরা পরিবারের বিরুদ্ধে যেতেও পারে না, ওদিকে যাদের মুনাফা লোটার তারা ঠিক মুনাফা লুটতে থাকে। ঠিকই বলেছ। আচ্ছা, হাঁপানি রোগীর কাছে সিগারেটের প্যাকেটের রহস্যের কি হলো? এখনো বোঝেনি? এই রে, ঠিক ধরেছ একদম। ওই সিগারেটের কৌটো আর লাইটার তো আসলে বরুণ চৌধুরীর। নির্ঘাত ওদেরই তার আঙুলের ছাপ পাওয়া যাবে। যাই হোক, আমি আর গায়েপড়ি অফিসারকে সাহায্য করতে যাচ্ছি না, তার চেয়ে বরং চলো কোথাও একটু খেয়ে আসি। পকেটে 1000টা টাকা এখনো করকর করছে। শুনছিলেন চৌধুরী হত্যা মামলা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন কাহিনীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।